Yes, sir, you're audible. Good morning, sir. Okay, good morning. Good morning, sir. Good morning, সবাই. Good morning, sir. Good morning, সবাইকে good morning. আচ্ছা, Good আমরা যেটা morning, sir. স্টার্ট করছি. Good morning. আমরা যেটা সৌভিক, স্টার্ট করব. হ্যাঁ, বলো. এই একবার দেখ তো যে তুই স্ক্রিন শেয়ারিং করতে পারছিস কিনা। আমি এখানে তোকে করে দিয়েছি, একবার দেখে নে তো, চেক করে নে তো। Okay. হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে আসছে? ওকে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক আছে। কন্টিনিউ কর। হুম হুম হুম। হুম। ঠিক আছে, আমরা যেটা আজকে দেখবো বা যেটার ব্যাপারে আজকে জানবো সেটা হচ্ছে ফোর্সের ব্যাপারে। আমি জানি কালকে বা পরশু দিন তোমরা ফোর্সের ব্যাপারে কিছু জেনেছো, কিছু পড়েছো। আজকে আমরা অল্প কিছু ফোর্সের ব্যাপারে যাবো, তারপরে আমরা আজকে ফ্রিকশনে চলে যাবো। ঠিক আছে, কিছু কিছু ইন্টারেস্টিং ছোটখাটো প্রবলেমও আমরা সলভ করবো। আচ্ছা, আমার ক্যামেরা ঠিক আছে? নিশ্চয়ই ঠিক আছে। ওকে, ক্যামেরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? Yes, sir. ওকে, Yes, sir. ঠিক আছে। তাহলে আমরা যেটা করেছিলাম, মানে আগের দিন যেটা দেখেছিলাম ফোর্সের ব্যাপারে। আচ্ছা, ফোর্স কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ ফোর্স? ফোর্সের ডেফিনেশন? ওকে, আমি বলে দিচ্ছি ফোর্স কি। ফোর্স হচ্ছে দ্য কজ অফ চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল অর বডি। মানে যে কোনো একটা পার্টিকেল অর এ বডি যেটা তার স্টেট অফ মোশন কে চেঞ্জ করে, সেটাকেই আমরা বলবো হচ্ছে ফোর্স। আমি জানি ফোর্সের ব্যাপারে তোমরা আগের ক্লাসেও দেখেছো। ঠিক আছে, এবার আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ফোর্সের ক্যারেক্টারিস্টিক্সটাকে একবার জানবো। ওকে, আমার কপি দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স মেনলি চারটে ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স আছে। এক হচ্ছে ম্যাগনিটিউড, সেকেন্ড হচ্ছে ডাইরেকশন, থার্ড হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, অ্যান্ড ফোর্থ হচ্ছে লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, এই চারটে ফোর্সের মেন ক্যারেক্টারিস্টিক্স, যার মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট। সব থেকে বেশি হচ্ছে প্রথম দুটো, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আমরা জানি, সাপোজ আমি এখানে একটা ফোর্স ড্র করছি। ঠিক আছে, দেখুন এই পয়েন্টে, সাপোজ এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি একটা ফোর্স দিলাম। কি ফোর্সটা হচ্ছে আমি বললাম এফ, যার ভ্যালু 4 কিলো নিউটন। ওকে, ভালো করে বুঝবে, যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে। যার ভ্যালু 4 কিলো নিউটন, যে কিনা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এবার এই যে চারটে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি বললাম, ম্যাগনিটিউড, ডাইরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, লাইন অফ অ্যাকশন, এইগুলো অ্যাকচুয়ালি কি কি? ফার্স্ট তো ম্যাগনিটিউড দেখেই বোঝা যাচ্ছে কি এটা যদি ফোর্স হয় যে কিনা এ পয়েন্টে অ্যাক্ট করেছে। ওকে, যে কিনা এ পয়েন্টে অ্যাক্ট করেছে, তাহলে তার ম্যাগনিটিউড কত কে আমাকে বলতে পারবে? ম্যাগনিটিউড মানে কিছু না, তার ভ্যালু, যে ফোর্সটা অ্যাক্ট করছে তার ভ্যালু। এখানে দেয়া আছে Sir, 4 ফোর্সের ভ্যালু kilonewton. কত? 4 কিলো নিউটন। ডাইরেকশন কেউ আমাকে বলতে পারবে? ডাইরেকশন স্যার এক্স অ্যাক্সিসের নিচের দিকে। হ্যাঁ, কিন্তু তুমি যখন পরীক্ষায় বলবে বা তুমি যখন কোনো ইন্টারভিউতে বলবে, তখন তুমি কিভাবে, তখন তুমি এইভাবে এক্সপ্লেন করতে South পারবে না east যে বলবে। এক্স অ্যাক্সিস নিচের দিকে। South east. কারণ তোমার সাউথ ইস্ট বললেও ঠিক আছে, এক্স অ্যাক্সিস নিচের দিকে বললে কিন্তু দুদিকেই বোঝায়। যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম এরকম হয়,
এটা তাহলে x কোয়াড্রেন্ট বলতে হবে, ফোর্থ কোয়াড্রেন্ট। ওয়াই একদম ওইগুলো বলতে হবে। তা এক্স অ্যাক্সিসের নিচের দিকে আমার কিন্তু দুটো কোঅর্ডিনেট আছে। ওকে, তো নিচের দিকে বললে এখানেও বোঝাতে পারে, এখানেও বোঝাতে পারে, রাইট? তো যখনই আমরা বলবো সব থেকে প্রমিনেন্ট বলা হবে যে ফোর্থ কোয়াড্রেন্টে এক্স অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, ডাইরেকশন কোথায়? এক্স অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আর ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমার ডাইরেকশনও হয়ে গেল, ঠিক আছে? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোথায়, কোন পয়েন্টে ফোর্স অ্যাক্ট করেছে আমি বলে দিয়েছি, এখানে এ পয়েন্ট এখানে দেওয়া আছে। তো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এ পয়েন্ট। আর লাইন অফ অ্যাকশন কি? যে লাইন বরাবর ফোর্সটা অ্যাক্ট করে, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তো আমরা বলতে পারি এ বি লাইন বরাবর হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন। এই চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, কোথাও না বুঝতে পারলে আমাকে বলবে। ফোর্সের চারটে মেন ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, এক, ম্যাগনিটিউড দেখে বুঝতে পারবো। সেকেন্ড, তার ডাইরেকশন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোন অ্যাক্সিসের সাথে আছে, আর কোন কোয়াড্রেন্টের সাথে আছে, তিনটে জিনিসই বলতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকবে দেওয়া, কোন পয়েন্টে এ বি সি ডি যেখানেই থাকবে, যে কোনো জায়গায় আমরা বলতে পারবো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। আর লাইন অফ অ্যাকশন, ফোর্স যে লাইন বরাবর অ্যাক্ট করে সেটা হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন। ওকে, আচ্ছা, আমি ফোর্সের ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ তোমাদের আগের ক্লাসে ফোর্সের ব্যাপারে হয়েছে, আর প্যারালোগ্রাম লও তোমাদের হয়েছে। তো সেদিক থেকে আমি জাস্ট কি করে রেজাল্টেন্ট বের করার ফর্মুলাটা বলে থাকবো, তার কারণ আজ ফ্রিকশন করার জন্য আমাদের এগুলো দরকার। আমরা এরপরে যে নেক্সট চ্যাপ্টার মানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকশন। তো যেটা আমাদেরকে বলা হয়েছে ফোর্সে, যে যদি দুটো ফোর্স, সাপোজ এটা পি, এটা কিউ, কালকে তোমরা বা পরশুদিন তোমরা এটা পড়েছো, রিলেট করতে পারো। দুটো ফোর্স পি আর কিউ একে অপরের সাথে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে? তাহলে তাদের যে রেজাল্টেন্ট ফোর্স সে তার ভ্যালুটা কত হবে? এটা সাপোজ আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এবার এই আর যে রেজাল্টেন্ট ফোর্স, এর ভ্যালু কত হবে আমরা কি করে বের করতে পারবো? সিম্পল ফর্মুলা আছে, তোমাদেরকে প্যারালোগ্রাম ল ম্যাডাম করিয়েছেন, এন্ড তার রেসপেক্টে যে ফর্মুলা আমরা পাবো, তোমরা দেখেছো বা আমরা দেখবো, সেটা হচ্ছে আর এই যে রেজাল্টেন্ট, আমাদের সাপোজ দুটো ফোর্স দেয়া আছে এন্ড দুটো ফোর্সের মাঝের অ্যাঙ্গেল দেয়া আছে, তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা কি করে পাবো? রেজাল্টেন্ট ফোর্সের যে ফর্মুলাটা ডিরাইভ করে আমরা পাবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু হবে রুট ওভার, ইজি ফর্মুলা, মনে রাখতে হবে, ডেরিভেশনও থাকবে, ডেরিভেশনে তোমাদের করানো হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলবে, যেখানে যার বুঝতে অসুবিধা হবে সেখানে বলবে। ওকে, তাহলে আমরা রেজাল্টেন্ট বের করা দেখলাম। এবার শুধু রেজাল্টেন্ট বের করা দেখলে হবে না, এই যে রেজাল্টেন্ট ফোর্স, এই রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনও তো আমাদেরকে বের করতে হবে, কারণ আমরা জানি ফোর্সের মেন চারটে ক্যারেক্টারিস্টিক্স আছে। রেজাল্টেন্টটা যদি আমরা বের করে নিই তাহলে আমরা শুধু ম্যাগনিটিউড পাবো, আমরা তার ডাইরেকশন পাবো। আমি প্রথমেই বললাম কি, প্রথম দুটো পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। ওকে, রেজাল্টেন্ট তো আমরা পেয়ে যাবো, কিন্তু তার ডাইরেকশন বলার জন্য আমাকে একটা অ্যাঙ্গেল লাগবে। সেই অ্যাঙ্গেলটা সাপোজ আমি নিচ্ছি এটা হরাইজন্টাল প্লেনের সাথে, এটা তো হরাইজন্টাল প্লেন দেখে বোঝা যাচ্ছে, হরাইজন্টাল প্লেনের সাথে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা সাপোজ ফাই অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলটার নাম দিলাম ফাই অ্যাঙ্গেল। তো এর যে ফর্মুলা আসে সেটা হচ্ছে tan phi equal to q sin theta by p plus q cos theta। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট সব সময়কার জন্য, কারণ এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় মানে অনেক জায়গায়। ডিরাইভ কি করে করব সেগুলো তোমাদের হচ্ছে আগের ক্লাসেও কিছুটা হয়েছে, এই দুটো ফর্মুলার ডেরিভেশনও তোমাদের ক্লাসে হবে। ওকে, এখান পর্যন্ত বুঝতে কারো কোনো ডাউট?
স্যার আর এর ফর্মুলাটা আরেকবার একটু বলবেন? নিশ্চয়ই। স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি ভিডিও অন করে রেখেছি। আর এর ফর্মুলা এখানে আমি লিখে স্যার রেখেছি। একটু ঝাপসা আছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। নোটস তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে রুট ওভার ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, যেখানে কোনটা কি এখানে মেনশন করে দেওয়া আছে ছবিতে। পি হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্স, কিউ হচ্ছে পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে যে ফোর্সটা রয়েছে, আর রেজাল্টেন্ট ফোর্স, এগুলো। ঠিক আছে? স্যার আমি না জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম, 10-এ ঢুকেছি, তো আপনি কি হুম, একবার হুম। ছোট্ট করে প্রত্যেকে একটু বলতে পারবেন? নিশ্চয়ই খুব নিশ্চয়ই সুবিধা। নিশ্চয়ই, আমি আজকে যেটা করাচ্ছি, এখনো পর্যন্ত আমি যেটা করাচ্ছি সেটা মানে আজকের টপিক নয়, এটা জাস্ট আগের দিনের ক্লাস থেকেই আমি করাচ্ছি। কোনো চিন্তা করবো না, আমি আবার লাস্টে একবার পুরোটা বলে দেবো, তখন আমি ওকে, লাস্টে ভেক্টর পুরোটা থেকে একবার রিভিশন করে দেবো। ক্লাসটা কি ভেক্টর করা হয়েছিল ভেক্টর থেকে? আচ্ছা আচ্ছা। একদম, অনেকটাই 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 আমি পুরোটা একবার রিভিশন করে দেবো লাস্টে শেষ হওয়ার আগে। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস বোঝা গেল, এখানে কারোর কোনো ডাউট থাকলে বলবে। এবার এইগুলো আমরা পড়ি কেন? এইগুলো আমরা পড়ি কেন? এইগুলো আমরা পড়ি তার কারণ হচ্ছে, তুমি ধরো নাও আমার একটা বডি আছে, ঠিক আছে? একটা বডি বা পার্টিকেল যে এখানে রয়েছে, ঠিক আছে? তাকে আমরা এই ডাইরেকশনে কিছু ফোর্স দিচ্ছি, ভার্টিক্যাল ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছি, সাপোজ 10 কিলো নিউটন, আর হরাইজন্টাল ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছি 5 কিলো নিউটন। ঠিক আছে? তাহলে সে কোন দিকে যাবে, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, আমরা ডিসাইড করতে পারবো না। তো সেই জন্য আমাদের রেজাল্টেন্টের কনসেপ্টটা এসছে, সেই জন্য আমাদের রেজাল্টেন্টের কনসেপ্ট এসছে যে অ্যাকচুয়ালি এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, মানে বডিটাকে কোন দিকে মুভ করাতে ফোর্স করবে সেটা। বা উল্টো দিক থেকে বলতে গেলে আমরা ফোর্সের যখনও, এটা তো গেল রেজাল্টেন্ট বের করার জন্য, এবার ফোর্সকে আমরা ফোর্সের কম্পোনেন্ট ভাগ করতে পারি। কম্পোনেন্ট ভাগ করতে পারি বলতে এটা কি দেখতে পেলে, দুটো ফোর্স একটা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে যে ফোর্সটা দিয়ে আমরা এই দুটো ফোর্সকে রিপ্লেস করতে পারি সেইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। পি একটা ফোর্স, কিউ একটা ফোর্স, দুটো একটা অ্যাঙ্গেলে রয়েছে। তো এবার এই দুটো ফোর্সকে আমরা যে ফোর্সটা দিয়ে রিপ্লেস করতে পারি সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এবারে উল্টোটা একবার দেখুন, উল্টোটা কি? সাপোজ আমার এখানে একটা বডি রয়েছে, ঠিক আছে, এন, আমি এখন এরকম একটা ফোর্স দিলাম এই ডাইরেকশন, যে কিনা হরাইজন্টালও নয়, যে কিনা ভার্টিক্যালও নয়, ঠিক আছে, ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে একটা ফোর্স আছে, সাপোজ 15 কিলো নিউটন। তাহলে এর এফেক্ট কেমন পড়বে? এর এফেক্ট কেমন পড়বে? কারণ যে কোনো ক্যালকুলেশন করার জন্য বা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য আমরা দেখব যে আমরা জেনারেলি যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স অ্যান্ড সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স। আমরা ক্যালকুলেশন এই দুটো নিয়ে করি সবসময়, কিন্তু এই যে ফোর্সটা, এটা না হরাইজন্টাল না ভার্টিক্যাল, এ একটা অ্যাঙ্গেলে রয়েছে। সাপোজ আমি বলে দিচ্ছি এ কত অ্যাঙ্গেলে রয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশনের জন্য এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট বের করতে হবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলবে। আমরা এখন এর আগে পর্যন্ত কি দেখলাম, দুটো ফোর্স তার রেজাল্টেন্ট কিভাবে বার করব। এবার আমরা দেখছি একটা ফোর্সের দুটো কম্পোনেন্ট আমরা কি করবো, হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো কম্পোনেন্ট কিভাবে বার করবো। একদম ইজি, তোমরা ভেক্টরেও দেখেছো, আমি এখানে আবার একবার দেখাবো। ঠিক আছে? কিভাবে হবে আমি এটার জন্যই বলছি। ঠিক আছে? 15 কিলো নিউটন আছে, যে কিনা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। এক মিনিট, তো 15 কিলো নিউটন রয়েছে যে কিনা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। আমি এটাকে আবার একবার এখানে বড় করে ড্র করছি। এটা হচ্ছে 15 কিলো নিউটন, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এর এই যে 15 কিলো নিউটনের কম্পোনেন্ট, এটা সাপোজ ধরে নিচ্ছি এফ ফোর্স, যার ভ্যালু 15 কিলো নিউটন,
তাহলে এই এফ ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট আমি কত লিখতে পারি আর এফ ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি কত লিখতে পারি? আমি এখানে এক্স দিয়েছি, আমি চাইলে এখানে এইচ ও দিতে পারি হরাইজন্টাল কম্পোনেন্ট, আমি চাইলে এখানে ভি ও দিতে পারি ভার্টিক্যাল কম্পোনেন্ট। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, হরাইজন্টাল, ভার্টিক্যাল। ওকে, তাহলে কে বলবে যে আমরা এই যে ফোর্সটা আছে এর দুটো কম্পোনেন্ট আমরা কি কি ভাবে লিখতে পারি, মানে কত কত লিখতে পারি? ভেক্টর যারা করেছো তাদের এই অ্যান্সার দেওয়া উচিত। স্যার যেটার সঙ্গে 30 ডিগ্রি ফর্ম করেছে ওটা হচ্ছে কস থিটা হবে আর উল্টোটা হবে সাইন থিটা, মানে একদম। এটা একদম একদম ভেরি গুড। এটা একটা কমন কনসেপ্ট, একটা ছোট্ট ট্রিক্স কিভাবে আমরা মনে রাখবো, যারা জানে না আমি তাদেরকেও বলে দিই। যে ফোর্সের লাইন সে যার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, যার সাথে ফর্ম করবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই ডাইরেকশন, এই ফোর্সটা যার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তার ডাইরেকশনে যখনই আমি বের করতে যাব তখন সব সময় আমি কি দেব? কজ। তাহলে এফ এইচ ইকুয়াল টু আমরা বলতে পারবো এফ কজ 30 আর এফ ওয়াই যার সাথে ফর্ম করবে না সেখানে আমরা লিখবো সাইন, এফ সাইন 30 ঠিক আছে? তার সাথে লিখবো সাইন, যার সাথে ফর্ম করবে এটার সাথে, এটা এফ ফোর্স, ফোর্স হরাইজন্টালের সাথে কত 30 ডিগ্রি ফর্ম করেছে, তাহলে আমি লিখতে পারি এফ কস 30 ডিগ্রি। তাহলে আমার ভ্যালু কত বেরোবে দেখা যাক। এফ এর ভ্যালু 15, cos 30 ভ্যালু কত? Sir, root 3/2, sir. √3/2। ভেরি গুড। তাহলে আমি এখানে লিখতে পারি ইন্টু √3/2, যেটা আসবে সেটাই অ্যান্সার। ক্যালকুলেটর আছে, আমি চাইলে ক্যালকুলেটর করতে পারি কিন্তু আমি করছি, ঠিক আছে? তাহলে আমার সাইন কত আসবে উপরের ভ্যালুটা? 1/2। ভেরি গুড। 1/2 বলতে সাইন 30 এর ভ্যালু 1/2, তাহলে আমার পুরো ভ্যালুটা আসবে 15 ইন্টু 1/2, ঠিক আছে? এইটা একটা, এটা একটা বোঝা গেল। যদি এই ব্যাপারটা বোঝা যায় আমি নেক্সট একটা কোশ্চেন করছি, তোমরা আমাকে অ্যান্সার দেবে, ঠিক আছে? আমি সাইডে রাফি করছি এখানটা। আমি এখানে একটা ফোর্স আঁকলাম যেটা কিনা 20 কিলো নিউটন, ওকে, যার সাথে আমি এবারে এই অ্যাঙ্গেলটা দিচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আমাকে কেউ বলতে পারবে যে হরাইজন্টাল কম্পোনেন্ট এটা হচ্ছে এফ ইকুয়াল টু আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আমি এখানে কি লিখবো? হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টের জায়গায় কি বলবো? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না কোনো, একবার বলুন। আচ্ছা, আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে 20 কিলো নিউটন একটা ফোর্স নিয়েছি, যার সাথে আমি ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে রেখেছি, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে ফোর্সটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে ফোর্সটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে? তাহলে আমি বলেছি এই ফোর্স যেটা এফ, যার ভ্যালু 20 কিলো নিউটন, এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত আর এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হতে পারে? Sir, horizontal component 10 kilonewton. 10 কিলো নিউটন। আচ্ছা, তুমি অ্যান্সার বলেছো, ভেরি গুড। 10 কিলো নিউটন। দেখা যাক 10 কিলো নিউটন আসে কিনা, আমরা ক্যালকুলেট করে দেখবো। আচ্ছা, আর কেউ অ্যান্সার, আর কারো কেউ অ্যান্সার দেবে? একদম ইজি। আমি কি বলেছি সেটা মনে রাখবেন। ফোর্স যে অ্যাক্সিসের সাথে 30 মানে অ্যাঙ্গেলে থাকবে, ফোর্স, এটা ফোর্স যে অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি থাকবে সেটা কজ হবে। একদম চোখ বন্ধ করে যেটার সাথে থাকবে সেটা কজ হবে। তাহলে আমি হরাইজন্টাল কম্পোনেন্ট কি লিখতে পারি? এফ ইন্টু কজ 30। ভার্টিক্যাল কি লিখবো? এর সাথে তো অ্যাঙ্গেলে নেই, তাহলে এটাকে আমি সাইন লিখবো। তাহলে এফ সাইন 30 ডিগ্রি। এর পিছনেও রিজন আছে, আমি এখানে কজ কেন লিখছি, সাইন কেন লিখছি, এর পিছনেও রিজন আছে। তোমরা নিশ্চয়ই ভেক্টরে করেছো, বা যদি এর পেছনে রিজন কেউ বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার বুঝে দেবো, ওকে? যাই হোক, তাহলে এফ কজ 30 ডিগ্রি, আমাকে কে বলবে কজ 30 ডিগ্রির ভ্যালু কত? এফ হচ্ছে 20 3/2,
আর এর সাইনের ভ্যালু কত? এফ হচ্ছে 20, সাইন 30 1/2। তাহলে হচ্ছে আমার ভার্টিক্যাল যেটা সেটা হয়ে যাবে 10, যে অ্যান্সার দিয়েছিল ভার্টিক্যাল 10 সে ঠিক দিয়েছিল। আর যে হরাইজন্টাল যেটা আছে, সরি আমি এখানে অ্যাক্সিস ভুলভাল লিখেছি, এটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল। ওকে, আর যেটা হরাইজন্টাল আছে সেটা হয়ে যাবে 10√3, 10√3। ঠিক আছে, আমি এগুলো কেন করাচ্ছি? কারণ যখন আমরা ফ্রিকশনে ঢুকবো তখন দেখবো এগুলো আমাদের কাজে লাগছে, তো তাই আমি একটা ওভারভিউ দিচ্ছি। আমি জানি তোমরা এটা হয়তো ভেক্টরে করেছো, আগেও হয়তো করেছো, তাও আমি একটা ওভারভিউ দিচ্ছি। ঠিক আছে, এখান পর্যন্ত কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে আমি বলবো। নো স্যার। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে ফ্রিকশন। ওকে, ফ্রিকশনে যাওয়ার জন্য এক মিনিট, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকশনের এটা আছে। আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, Yes, দেখা sir. যাচ্ছে। Yes, sir. Yes, sir. It's visible. যেটা আমরা দেখতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন কি জিনিস। দেখো, আমাদের মানে ওয়ার্ল্ডে যদি ফ্রিকশন না থাকতো তাহলে কোনো কিছুই না, আমরা বসতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, রাস্তা দিয়ে গাড়ি যেতে পারতো না, কোনো জিনিস তার নিজের জায়গায় পেয়েছে। ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশন হচ্ছে, যদি ডেফিনেশনে যাই, ইট ইজ দ্য ট্যানজেনশিয়াল ফোর্স জেনারেটেড বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেস। তার মানে কি, যখনই দুটো সারফেস কন্ট্যাক্টে আসবে তখন তাদের মাঝখানে ফ্রিকশন জেনারেট হবে, তাদের মাঝখানে যে ট্যানজেনশিয়াল ফোর্স জেনারেট হবে সেটা হচ্ছে ফ্রিকশন। এবার যদি বলা হয়, আচ্ছা আমি আসছি, যখন আমি খাতায় লিখে বোঝাবো তখন বাকিটা ক্লিয়ার হবে। এখন যেটা আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন হচ্ছে যখন দুটো সারফেস কন্ট্যাক্টে আসে, তো তখন সেই দুটো সারফেসের ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা জেনারেট হয় সেটাকে, যে ট্যানজেনশিয়াল ফোর্সটা জেনারেট হয় সেটাকে আমরা বলি ফ্রিকশন। এবার এর সাথে আর একটা লাইন সবসময় অ্যাড আমাকে করতে হবে, কি? যেদিকে যেদিকে পার্টিকেল বা বডির মোশন যেদিকে হবে, ফ্রিকশন ফোর্স অলওয়েজ তার অপোজিট সাইডে কাজ করবে। আমরা জানি এগুলো ছোটখাটো জিনিসগুলো। পার্টিকেল বা বডির মোশন যেদিকে হবে, ফ্রিকশন ফোর্স অলওয়েজ তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। আমি এখানে একটা ছোটখাটো ছবি দেওয়ার চেষ্টা করেছি। ধরে নাও কেউ একজন বড়সড় কোনো ব্লক বা বড়সড় হেভি কোনো ওয়েট বা পার্টিকেল বা অবজেক্টকে পুশ করার চেষ্টা করছে টুয়ার্ডস রাইট সাইড। ওকে, তার মানে পার্টিকেল বা বডির যে মোশন সেটা, বা বডি চেষ্টা করবে ডান দিকে টুয়ার্ডস রাইট সাইড মুভ করার, বা তার মোশন হবে টুয়ার্ডস রাইট সাইড। আইদার বডিটা চেষ্টা করবে রাইট সাইডে মুভ করার, অর বডিটার মোশন হবে রাইট সাইড। তো দুটো কেসেসেই ফ্রিকশন ফোর্স সবসময় তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। মানে বডির মোশন যেদিকে, আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকে নয়। সবসময় কনসেপ্ট ক্লিয়ার রাখবে, বডির মোশন যেদিকে হবে বা বডি যেদিকে মুভ করার ট্রাই করবে তার অপোজিট ডাইরেকশনে হচ্ছে ফ্রিকশন হবে। আমি যেদিকে ফোর্স দিচ্ছি ফোর্সের ডাইরেকশনে নয়, মোশনের ডাইরেকশনের অপোজিটে। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলবো। তাহলে ফ্রিকশন আমরা কাকে বলি সেটা জানা গেল। আর ফ্রিকশন সবসময় বডির যে মোশন তার অপোজিট ডাইরেকশনে। ওকে, যদি আমরা এক মিনিট, যদি আমরা দেখি সেম জিনিস আমি যেটা দেখালাম তোমাদের একটা পিপিটিতে, সেটা হচ্ছে সাপোজ এটা একটা বডি। ওকে, একে আমরা ফোর্স দিচ্ছি, আমি একে ফোর্স দিচ্ছি, একটা পি অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছি এই ডাইরেকশন। তাহলে বডিটা কোন দিকে মুভ করার চেষ্টা করবে? এই ডাইরেকশনে মুভ করার চেষ্টা করবে। ফ্রিকশন ফোর্সটা কোথায় জেনারেট হয়? ফার্স্ট হচ্ছে ফ্রিকশন ফোর্সটা কোথায় জেনারেট হয়?
এই যে নিচের সারফেস আর এই বডিটার সারফেস, এই দুটোর যে কন্ট্যাক্টিং Surface of সারফেস contact. মাঝামাঝি, এখানটায় ফ্রিকশন ফোর্সটা জেনারেট হয়। এন্ড তার ডাইরেকশন কোন দিকে হবে? যেদিকে বডি মুভ করার চেষ্টা করবে তার অপোজিটে। ঠিক আছে, কেন আমি বারবার এই কথাটা বলছি যেদিকে বডি মুভ করার চেষ্টা করবে তার অপোজিটে? ফোর্স যেদিকে দিচ্ছি তার অপোজিটে নয়। কেন? কারণ এক্ষুনি আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ এটা আমার একটা বডি, রাইট, এখানে রয়েছে, ঠিক আছে, আমি এবার একে এই ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছি পি, ঠিক আছে, এই ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছি পি, তাহলে কি হবে? যদি একই ব্যাপারটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তো সবসময় এই লাইনটাই মনে রাখবে কি, বডি যেদিকে মুভ করার চেষ্টা করে তার অপোজিট ডাইরেকশনে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে। ঠিক আছে, এবার ফ্রিকশন ফোর্সকে আমরা জেনারেলি পুরোটা এই যে বডি, এবার কয়েকটা জিনিস দেখবে। এখানে একটা বডি আছে, আমি আরেকবার ছবিটা আঁকছি। আমি কি কি বললাম? এটা একটা বডি, এটা সারফেস, আমি এদেরকে এই ডাইরেকশনে একটা ফোর্স দিচ্ছি যার ভ্যালু হচ্ছে পি। তো ফ্রিকশন, বডিটা এদিকে মুভ করার চেষ্টা করবে, ফ্রিকশন ফোর্স কোথায় জেনারেট হবে? এই যে কন্ট্যাক্টিং সারফেসে, কোন ডাইরেকশনে? এই ডাইরেকশন এফ। ফ্রিকশন ফোর্সকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। অ্যাপ্লাইড ফোর্স আমি সাইডে লিখে দিচ্ছি, পি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এফ হচ্ছে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এইগুলো ছাড়া আর কি কি আছে? এই যে বডি বা পার্টিকেল, এর একটা নিজের ওয়েট আছে। ওকে, ওয়েটটাকে আমরা, ওয়েট সবসময় কি গ্র্যাভিটির দিকে টুয়ার্ডস ডাউনওয়ার্ড, গ্র্যাভিটি টুয়ার্ডস মানে গ্র্যাভিটি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে সবসময়। তো বডিটার যে ওয়েট, যেটা ডব্লিউ, সেটা নিচের দিকে অ্যাক্ট করবে। ঠিক আছে, ডব্লিউ যেটাকে আমরা বলি, তাহলে ডব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য বডি, ওয়েট, ওয়েট লিখে রাখছি শুধু। ডব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। আমরা সবাই পড়েছি ফিজিক্সে, কোনো বডির ওয়েট হচ্ছে তার মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। ওকে, এবার এখানে এত কিছুর মধ্যে একটা নতুন জিনিস আসবে কি, আমরা জানি নিউটনের থার্ড ল, সব জিনিসের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। তো যদি এর ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, ঠিক তেমন নিচের সারফেসও একটা নর্মাল রিয়াকশন ফোর্স এই বডিটার দিকে দেয়। ভালো করে বুঝবে, এই ডব্লিউ যে কিনা ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, তখন যে সারফেস আমাদের আছে, নিচের যে সারফেস, সেই সারফেসও বডির দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেয়। সেটাকে আমরা বলি এন, এন দিয়ে ডিনোট করি। এন হচ্ছে নর্মাল রিয়াকশন, এন হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। ওকে, তাহলে কি কি দেখলাম এখানে? যদি আমি অ্যাপ্লাই করি কোনো লোড, সে এই ডাইরেকশনে থাকে, পি হচ্ছে অ্যাপ্লাইড লোড, এফ ফ্রিকশন ফোর্স, বডি যেদিকে মুভ করবে তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে, ডব্লিউ বডিটার ওয়েট, আর যে নর্মাল রিয়াকশন ফোর্স আমাদের আছে সেটা ডব্লিউর অপোজিট ডাইরেকশনে কাজ করবে সব সময়, ওয়েটের অপোজিট ডাইরেকশন, আর সেটাকে আমরা বলবো নর্মাল রিয়াকশন ফোর্স। এখান পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো, কারণ এরপরে আমরা আরো ইম্পর্টেন্ট জায়গায় যাব। ওকে, ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে লস অফ ফ্রিকশন। এই পুরো ফ্রিকশন ব্যাপারটাকে ভালো করে বোঝার জন্য, ঠিক আছে, আমরা মোটামুটি পাঁচটা ফ্রিকশনের ল আমরা দেখব। লস অফ ফ্রিকশন স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? দেখো, আমি তোমাদেরকে খাতায় যে ছবিটা দেখালাম, সেই ছবি আর এই ছবি সেম ছবি দেখাচ্ছি। ওকে, কি বডির ওয়েট সবসময় ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, ডব্লিউ যেটা কিন্তু মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, আর যেদিকে ওয়েট কাজ করবে তার জাস্ট অপোজিট ডাইরেকশনে একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এন বি। ওকে, পি যেটা অ্যাপ্লাইড লোড, সেটা টুয়ার্ডস রাইট সাইডে অ্যাক্ট করছে, তাহলে এর অপোজিটে ফ্রিকশন ফোর্স যেটা, সেটা এর অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে। এখানে স্মল এফ দিয়ে দেখিয়েছে, আমরা সবসময় ক্যাপিটাল এফ ই
দিয়ে দেখানোর চেষ্টা করব। এবার যেটা বলছি সেটা হচ্ছে লস অফ ফ্রিকশন। ফ্রিকশনের আমাদের টোটাল 5টা ল আছে। এই 5টা ল খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গাতেই আছে, মানে যথেষ্ট ইম্পর্টেন্ট 5টা ল। তো 5টা ল মনে রাখতে হবে, বুঝতে হবে। আর এই 5টা ল এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু ফর্মুলাস আসবে, সেগুলো দিয়ে আমরা প্রবলেমও সলভ করব। ওকে, তো ফার্স্ট ল কি বলছে? ফার্স্ট ল বলছে the friction force of the moving object is proportional and perpendicular to the normal force. খুব ভালো করে বুঝবে প্রত্যেকটা ওয়ার্ড। The friction force of the moving object is proportional and perpendicular to the normal force. আচ্ছা, তাহলে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে হচ্ছে যে ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট। ফ্রিকশন ফোর্স বলতে এফ, রাইট? এফ প্রপোর্শনাল and perpendicular proportional to the friction force of the moving object is proportional to the normal reaction force. মানে এই যে ফ্রিকশন ফোর্স এটা কার সাথে প্রপোর্শনাল হবে? যে নর্মাল রিয়াকশন ফোর্স আছে তার সাথে প্রপোর্শনাল এন্ড পারপেন্ডিকুলার। ঠিক আছে, মানে এফ ভ্যারাইজেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আমরা বলতে পারি, এন নর্মাল রিয়াকশন ফোর্স। ফার্স্ট ল সেটাই বলছে, ফ্রিকশন ফোর্স যেটা সে নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল এন্ড পারপেন্ডিকুলার। আমি তো সেটা ডায়াগ্রামেই দেখতে পাচ্ছি, ফ্রিকশন ফোর্স এইদিকে, নর্মাল ফোর্স এইদিকে। ফ্রিকশন ফোর্স হরাইজন্টাল, নর্মাল ফোর্স ভার্টিক্যাল, তাহলে এর দুজের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, মানে সে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা বোঝা গেল ফার্স্ট ল থেকে যেটা আমরা পেলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা নর্মাল ফোর্স। এবার যে কোনো জিনিসকে যদি আমরা প্রপোর্শনালের পরে তাকে ইকুয়াল টু করতে চাই, কি আসে? একটা কনস্ট্যান্ট আসে সব সময়। তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু, নতুন জিনিস আসবে, ভালো করে খেয়াল করবে, কি? মিউ। আমি জানি অনেকেই জানো, অনেকেই আগে দেখেছো। মিউটাকে আমরা কি বলতে পারি? হোয়াট ইজ মিউ? মিউটাকে আমরা কি বলতে পারি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু যখনই আমরা কোনো, মানে সবকিছুই যখনই কোনো প্রপোর্শনাল থেকে আমরা ইকুয়াল টু করব, তখন একটা কনস্ট্যান্ট আসে, আর সেই কনস্ট্যান্টটাকে আমরা প্রপোর্শনালিটি এটাই কোএফিসিয়েন্ট বোঝাচ্ছেন আপনি? একদম একদম। কিন্তু এর এই সমস্ত কনস্ট্যান্ট গুলোর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নামে চিনি। যেমন এই ফ্রিকশনের সময় যে মিউটা আমাদের এসেছে, এই মিউটাকে আমরা চিনি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নাম। ঠিক যেমন ঠিক একই ভাবে আমরা ডিরাইভ করেছিলাম যখন আমরা গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন করেছিলাম, জি যখন পড়েছিলাম, তখন কি একইভাবে জিও একটা কনস্ট্যান্ট, কিন্তু আমরা তাকে কি নাম দিয়েছিলাম? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নাম দিয়েছিলাম। সবগুলোই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কিন্তু তাদেরকে আমরা আলাদা আলাদা নাম দিই, আলাদা আলাদা কেসে। ঠিক আছে, এখানে ফ্রিকশন করছি, তো ফ্রিকশনের সময় আমরা এর নাম দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ওকে, ফার্স্ট যে ফ্রিকশনের ল সেটা থেকে আমরা এটা জানতে পারলাম। দেখা যাক বাকি ল গুলো থেকে আমরা কি কি জানতে পারি। ওকে, বাকি ল গুলো কি কি বলছে আমরা দেখে নেব। বাকি ল যেটা বলছে 2 নম্বর, the friction experienced by the object is dependent on the nature of the surface it is in contact with. মানে বলতে চাইছে যে ফ্রিকশন ফোর্স সেটা শুধু আর শুধুমাত্র সারফেসের যে নেচার তার উপর ডিপেন্ড করে, সারফেসের যে নেচার তার উপর। এবার এখান থেকে আমরা আর একটা জিনিস পাবো, কি জিনিস পাবো? এখান থেকে কি জিনিস পাবো? এখান থেকে আমরা যেটা জিনিস পাবো যে এই যে মিউ, যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা আমরা দেখছি, মিউ যেটা আমরা দেখলাম, যেটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে, এইটা কি? এইটা পুরোপুরি সারফেসের উপর ডিপেন্ড করে। গ্লাসের জন্য, গ্লাস মানে কাঁচ, গ্লাসের জন্য আলাদা হবে, কাঠ বা উড তার জন্য আলাদা হবে, আয়রন আলাদা হবে,
ডিফারেন্ট সারফেসের জন্য এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা আলাদা আলাদা হবে। তো সেকেন্ড ল থেকে আমরা সেকেন্ড ল যেটা বলছে মানে সেকেন্ড ল অফ ফ্রিকশনের যে সেকেন্ড ল সেটা যেটা বলছে সে বলছে কি এই সারফেসের উপর ডিপেন্ড করে ফ্রিকশন ফোর্স যে এফটা আছে সেটা সারফেসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ল বললো কার উপর ডিপেন্ড করে, নর্মাল রিঅ্যাকশনের ফোর্স উপর। সেকেন্ড ল থেকে আমরা জানতে পারছি কি সারফেসের উপর। তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড, মানে সারফেসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে বা সারফেসের উপর ডিপেন্ড করে এন্ড নর্মাল রিঅ্যাকশন ফোর্সের উপর ডিপেন্ড করে। এই দুটোর উপরেই ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সেটা আমরা পরের ল গুলোতে ভালো করে দেখবো। দেখো সেকেন্ড কি বলছে, সরি সেকেন্ড হয়ে গেল, থার্ড কি বলছে, ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। আমি কি বললাম, দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, এক সারফেস তার মানে মিউ এর উপর যেটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের উপর, এক তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের উপর বা আমাদের মিউ এর উপর, আর একটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্সের উপর। ঠিক আছে, এই দুটোর উপরে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সেটা এরা ডাইরেক্টলি বলেও দিল, কি বলে দিল যে কন্ট্যাক্ট এরিয়ার উপর ডিপেন্ড করে না। আমি এখানে এই সারফেসে একটা ব্লক ড্র করলাম, দেখি বোঝা যাচ্ছে যার কন্ট্যাক্ট এরিয়া এতটুকু। এবার দেখো ওয়ান মানে 2 ডাইমেনশনালে যেটা লাইন সবসময় মনে রাখবে 3 ডাইমেনশনালে সেটা অ্যাকচুয়ালি এরিয়া। তোমরা ড্রয়িং করেছো, ঠিক আছে। আমি সাপোজ ধরে নাও আমি এখানে একটা লাইন ড্র করলাম, যদি এটা আমি 3 ডাইমেনশনে দেখতে চাই, এ অ্যাকচুয়ালি কেমন, এ অ্যাকচুয়ালি একটা প্লেন। মানে কি, মানে এটাই বলতে চাইছি 2 ডাইমেনশনালে, মানে আমি খাতায় যখন ড্র করছি সেটা তো 2 ডাইমেনশনাল। তো যখন আমি 2 ডাইমেনশনে একটা লাইন আঁকছি, তার মানে 3 ডাইমেনশনে অ্যাকচুয়ালি কি, সে একটা এরিয়া। আর 2 ডাইমেনশনালে একটা এরিয়া, এটা একটা স্কোয়ার আঁকলাম, 2 ডাইমেনশনাল একটা এরিয়া মানে 3 ডাইমেনশনালে সে অ্যাকচুয়ালি একটা ভলিউম রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো আমি যখন এখানে একটা ছোট ব্লক দিয়েছি যার এরিয়া এইটুকু, তারপরে আমি একটা বড় ব্লক ড্র করলাম যার এরিয়া এতটা। দেখো এর যে কন্ট্যাক্টিং সারফেস, ঠিক আছে, এর যে কন্ট্যাক্টিং সারফেস, এটার যে কন্ট্যাক্টিং সারফেস তার থেকে অনেক বেশি এর কন্ট্যাক্টিং সারফেস। কিন্তু ফ্রিকশনের ল কি বলছে, ফ্রিকশনের ল বলছে যে এই সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। ফ্রিকশন ফোর্স সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, সেটা আমরা ইকুয়েশন থেকেও দেখতে পাচ্ছি, আর আমাদেরকে লতে মেনশন করা হয়েছে। কন্ট্যাক্ট এরিয়ার উপর ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে না। বোঝা যাচ্ছে? কোথাও কোনো ডাউট হলে বলবে। Yes, sir. এটা 3 নম্বরটা আমরা করলাম। নেক্সট আমরা দেখবো পসিবলি 4 নম্বর। কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। আচ্ছা, দুটো লাস্টেরটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান। আচ্ছা, এখানে দুটো ল আমরা একবারে পড়ে নিই, তারপরে আমাদের খাতায় বুঝতে সুবিধা হবে। 4 নম্বর কি বলেছে, কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। আমরা তো স্যার এতক্ষণ শুধু ফ্রিকশন পড়ছিলাম, আপনি কাইনেটিক ফ্রিকশন বলে দিলেন। কাইনেটিক ফ্রিকশন কি এক্ষুনি দেখে নেবো। হোয়াট ইজ কাইনেটিক ফ্রিকশন? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ভালো, আমাদের 4 নম্বর আর 5 নম্বরের যে ল, তাতে আমরা দুটো নতুন জিনিস পেলাম। কি কি? কাইনেটিক ফ্রিকশন এন্ড স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, জানবো দুটো নতুন জিনিস কি। 4 নম্বর লতে কি বলছে, দ্য কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ভেলোসিটি। ওকে, নাম দিয়েছে কাইনেটিক ফ্রিকশন কিন্তু বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। ভালো। আর 5 নম্বরটা কি বলছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনের থেকে সবসময় বেশি হবে। এই দুটো এবার আমরা একবার জেনে নেব কি জিনিস। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পেলে তো? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পেলে। এখন অফ করলাম। ওকে, এবার দেখো কি বলতে চাইছে।
আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা কি, সেটা হচ্ছে ফ্রিকশন, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, রাইট? এবার কি বলছে, এবার বলছে দুটো ফ্রিকশন অ্যাকচুয়ালি আছে। কি কি? একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা কাইনেটিক ফ্রিকশন। খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন কি, কাইনেটিক ফ্রিকশন কি। আমি একটা সারফেস নিচ্ছি, এর জন্য এর উপরে একটা ব্লক আছে, ঠিক আছে? সাপোজ মনে করো কেউ একজন, আমরা এখানে এখন কি, এখন এ তো স্ট্যাটিক, বডিটা স্ট্যাটিক, বডিটা মুভ করছে না। স্ট্যাটিক মানে সে দাঁড়িয়ে আছে, স্টেবল, মুভ করছে না। কাইনেটিক মানে কি, সে মুভ করছে। তো কাইনেটিক ফ্রিকশন তখন বলবো যখন বডিটা মুভ করতে থাকবে, তখন যে কন্ট্যাক্ট সারফেসে যে ফ্রিকশনটা জেনারেট হয় সেটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলুন। বডি মুভ করছে, তখন তার সারফেসে যে ফ্রিকশন জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কখন বলবো? বডিটা দাঁড়িয়ে আছে, স্টেবল, মুভ করছে না, তখন তার মধ্যে যেটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এখনো পর্যন্ত কিন্তু আমি কোথাও স্ট্যাটিক কাইনেটিক কিছু মেনশন করিনি, এবার করব, ঠিক আছে? এবার ভালো করে বুঝো, বডিটা এখানে কোনো মুভ করছে না। তো আমরা যদি একে একটা ফোর্স দিই, সাপোজ আমি ফোর্স দেওয়া স্টার্ট করলাম, 1 কিলো নিউটন ফোর্স দিলাম, বডি মুভ করছে না। 2 কিলো নিউটন দিলাম, 3 কিলো নিউটন দিলাম, 4 কিলো নিউটন যখন দিলাম, তখন দেখলাম বডিটা এই দিকে মুভ করছে। তার মানে এই যে 4 কিলো নিউটন ফোর্স দেওয়ার পরে বডিটা মুভ করছে। ওকে, ভালো করে বুঝবেন, 4 কিলো নিউটন ফোর্স দেওয়ার পরে বডিটা মুভ করছে। তার মানে এই যে 4 কিলো নিউটন, এ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স পি, যার জন্য বডিটা তার ফ্রিকশন ফোর্সকে ছাড়িয়ে মুভ করলো। ফ্রিকশন ফোর্স কোন দিকে? এই দিকে অ্যাক্ট করছে। আমি যখন পি মানে অ্যাপ্লাইড ফোর্স যখন 1 কিলো নিউটন দিলাম, তখন বডিটা মুভ করছে না। 2 কিলো নিউটন দিচ্ছি, বডিটা মুভ করছে না। 3 কিলো নিউটন দিলাম, মুভ করলো না। 4 কিলো নিউটন যখন ফোর্স দিলাম, তখন বডিটা মুভ করা স্টার্ট করলো। এর মানে কি? এর মানে এখানে যে ফ্রিকশন ফোর্স যেটা জেনারেট হয়েছিল, যে ফ্রিকশন ফোর্স যেটা, সেটা নিশ্চয়ই ভ্যালু 4 কিলো নিউটন বা তার থেকে কম। সেই জন্য আমাকে 4 কিলো নিউটন লোড দিতে হলো, তবে বডিটা তার ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করে মুভ করলো। বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে বলবেন এখানে। তো স্ট্যাটিক ফ্রিকশন কি? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এই যে 4 কিলো নিউটন। ফ্রিকশন সবসময় এস, সরি, ফ্রিকশন সবসময় এফ। তো স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এফ এস, স্ট্যাটিক ফ্রিকশন, যেটা ইকুয়াল টু কিনা আমরা বলি মিউ এস ইন্টু এন। স্যার মিউ এস কেন দিলেন? কারণ এই যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এ যেমন মেটেরিয়াল টু মেটেরিয়াল, সারফেস টু সারফেস ভ্যারি করে, ঠিক তেমন এ স্ট্যাটিক কন্ডিশনেও ভ্যারি করবে, এ কাইনেটিক কন্ডিশনেও ভ্যারি করবে। কি করে বুঝবো স্যার স্ট্যাটিক কন্ডিশনে ভ্যারি করবে, কাইনেটিক কন্ডিশনে ভ্যারি করবে? স্ট্যাটিক মানে সে দাঁড়িয়ে আছে। তুমি একটা কমন জিনিস ভাবো, একটা সিম্পল জিনিস। তোমার বাড়িতে একটা ব্লক আছে, যে ব্লকের ওয়েট 10 কেজি। তুমি যখন তাকে স্টেশনারি থেকে মুভমেন্ট করানো স্টার্ট করো, তখন তোমাকে বেশি ফোর্স দিতে হয়, নাকি সে যখন মুভ করতে থাকে তখন তোমাকে বেশি ফোর্স দিতে হয়? আমাকে অ্যান্সার দেবে সবাই। স্ট্যাটিক থাকলে বেশি ফোর্স দিতে হবে। স্ট্যাটিক থাকলে, যখন জিনিসটা স্ট্যাটিক, তখন আমাকে তাকে বেশি ফোর্স দিতে হবে, তাকে স্টেশনারি থেকে মুভিং কন্ডিশনে আনার জন্য। কিন্তু যে অলরেডি মুভিং কন্ডিশনে আছে, তাকে আমাকে তুলনামূলকভাবে কম ফোর্স দিতে হবে, তাই তো? এটাই আমরা এক্সপিরিয়েন্স করেছি নিজেদের লাইফ থেকে। তো সেই জন্যই যে স্ট্যাটিক কন্ডিশনে ফ্রিকশন ফোর্স, সেটা হয় হচ্ছে ম্যাক্সিমাম। সেই জন্যই আমার তাকে স্টেশনারি থেকে মুভমেন্টে আনার জন্য বেশি পরিমাণ, ম্যাক্সিমাম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর তার ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা বেশি, সেই জন্যই এটা ম্যাক্সিমাম। ওকে, আর একটা কি আছে? কাইনেটিক, এফ কে দিয়ে আমরা ডিনোট করতে পারি। কাইনেটিক একই ফর্মুলা, সবকিছু একই, শুধু এর নামটা চেঞ্জ হয়ে যাবে আর মিউ এর নামটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, এফ এস স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এফ কে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, মিউ কে কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আমাদের ফোর্থ লটা কি বলছিল?
ফোর্থ ল, আচ্ছা আমি আর পিপিটি খুলবো না, আমি দেখে নিচ্ছি আমার নোটস থেকে যে ফোর্থ ল কি বলছিল। ফোর্থ ল বলছিল কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। মানে দেখো এইটা তো কাইনেটিক ফ্রিকশন আমাদের ফর্মুলা পেলাম, এখানে কি ভেলোসিটির কোথাও কোনো উল্লেখ বা কোথাও কোনো নামমাত্র চিহ্ন আসে? কোথাও কোনো চিহ্ন নেই। তো আমাদের কাইনেটিক ফ্রিকশন কিসের উপর ডিপেন্ড করছে? সেম নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট উপর, ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এটাই আমাদের যে 4 নম্বর ল সেটাই বলল যে কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। ওকে, 5 নম্বর লটা কি বললো? ফ্রিকশনের কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। সেটা তো আমরা দেখতেই পেলাম, এক্ষুনি আমি এক্সাম্পল দিলাম যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সে বেশি তো 100 বার হবে, কারণ যে ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সে ম্যাক্সিমাম। কারণ এক্সাম্পল আমি দিলাম যে যেটা স্টেশনারি তাকে আমাকে বেশি ফোর্স দিতে হয়, আমরা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি। যে অলরেডি মুভিং তাকে আমাকে কম ফোর্স দিতে হয়। তার মানে কি? তার মানে এখানকার যে স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা আছে, যে কিনা স্টেশনারি, এটা সাপোজ স্টেশনারি, এটা সাপোজ মুভিং, তো তার যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সব সময় বেশি হবে কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের থেকে। ওকে, এটা হচ্ছে বলছে আমাদের 5 নম্বর লটা, যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট সব সময় কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের থেকে বেশি হবে। কোথা থেকে পেলাম? এখান থেকে। তো স্ট্যাটিকটাই হচ্ছে ম্যাক্সিমাম, কাইনেটিকটা স্ট্যাটিকের থেকে কম। বোঝা গেছে এই 5টা ফ্রিকশনের Yes, ল? sir, বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। দেখো আমরা যা পড়াচ্ছি, যে স্যার যা পড়াচ্ছেন, তোমরা শুধু সেগুলোকে ভালো করে রিভিশন করো, বেশিক্ষণ টাইম লাগবে না। ক্লাস করো, ক্লাস করার পরে আধ ঘন্টা টাইম লাগবে, সেই আধ ঘন্টা টাইমে জাস্ট তোমরা ভালো করে রিভিশন করো, আর কিচ্ছু করতে হবে না, সবকিছু একদম ঠিক থাকবে, কোথাও কোনো প্রবলেম হবে না, কিন্তু রিভিশন করতে হবে রোজ। ওকে, আচ্ছা আমরা এবার এত কিছু যখন পড়লাম, আমাদের কাছে অল্প টাইম আছে, আমি দুটো অঙ্ক করে নেওয়ার চেষ্টা করবো, জাস্ট দুটো অঙ্ক, ঠিক আছে? একদম ছোট ছোট, অনেক জায়গাতেই আসে এই ধরনের ছোট ছোট দুটো অঙ্ক, অনেক কম্পিটিটিভ এক্সামও তোমরা পাবে ফিউচারে। একদম সিম্পল দুটো অঙ্ক। আমি এখানে একটা ব্লক নিলাম, ঠিক আছে? একটা ব্লক নিলাম, যে ব্লকের, আচ্ছা আমি একটু ট্রিকি করবো। আচ্ছা প্রথম অঙ্ক সোজা করি। যে ব্লকের ওয়েট হচ্ছে 15 নিউটন, ওকে, যে ব্লকের ওয়েট 15 নিউটন, আর এই যে আমাদেরকে দেয়া আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ফ্রিকশনাল ইন্ডেক্স, এই দুটো নামেই দেয়া থাকবে, সেটা হচ্ছে 0. আমি ধরে নিচ্ছি 5, 0.5 কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, ব্লকটা স্টেশনারি কন্ডিশনে আছে, তো ব্লকটাকে মুভ করার জন্য আমাদের একটা পি ফোর্স দিতে হবে। সেই পি ফোর্সটা কত? আবার একবার বলছি, ধরে নাও তোমার বাড়িতে একটা কাঠের ব্লক আছে, যেটা কিনা ফ্লোরে আছে, যার ওয়েট 15 কিলো নিউটন, আর তোমার যে বাড়ির যে সারফেস, সেই সারফেসের ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে এটা। তো আমি কত ফোর্স দিলে, এই যে পি, কতটা ফোর্স দিয়ে তাকে ঠেললে সে মুভ করা স্টার্ট করবে? একদম ছোট অঙ্ক, 2 মিনিটের বেশি লাগবে না। অ্যাটেম্প করো সবাই, দেখো কি পাও, তারপরে তো আমি আছি করে দেওয়ার জন্য। 2 মিনিট টাইম দিচ্ছি।
এই ধরনের প্রবলেম আমরা ফিউচারে কম্পিটিটিভ এক্সামে পেতেই পারি। তো সেখানে আমাদের 2 মিনিটের বেশি টাইম থাকবে না। এই অঙ্কটার জন্য তো স্পেশালি 1 মিনিট থাকবে। আচ্ছা, আমি স্টার্ট করছি। ফার্স্ট অঙ্ক একদম সোজা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখবে। এখানে কি কি বলেছে, একটা ব্লক দিয়েছে, ব্লকের ওয়েট আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, যখনই আমরা ফ্রিকশনের কোনো অঙ্ক করতে যাব তখনই আমরা কি করব, আমাদের কাছে কি কি আছে আমরা দেখে নেব। কি কি আছে আমাদের কাছে, আমাদের ফর্মুলা, আমাদের ফ্রিকশন ফোর্সের ফর্মুলা কি, F ইকুয়াল টু মিউ ইনটু n। ওকে, ভালো করে দেখবে, এইটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স বের করার ফর্মুলা। আমরা ফিউচারে ফ্রিকশনের ব্যাপারে যখন আরো করবো তখন আরো কিছু কিছু ফর্মুলা দেখবো, ডিরাইভ করবো, সেগুলো পরে আসবো আস্তে আস্তে। কিন্তু এটা হচ্ছে মাদার ইকুয়েশন, তো এটাকে আমাদেরকে সবসময় ফলো করতে হবে। তো এর মধ্যে আমার এখানে কোনটা কোনটা নোন, কোনটা কোনটা আননোন। ডব্লিউ ডাউনওয়ার্ডস ওয়েট অ্যাক্ট করে জানি, পি আমরা ফোর্স দিচ্ছি তাকে মুভ করানোর জন্য জানি। তো পি ফোর্স কোন দিকে দিচ্ছি, এই ডাইরেকশনে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে, তার অপোজিট ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে। আর একটা কি আমরা মিস করছি, এন। এন কি, নর্মাল রিঅ্যাকশন ফোর্স। সেটা কেমন হয়, যে ডাইরেকশনে ওয়েট অ্যাক্ট করে তার অপোজিট ডাইরেকশনে, তার মানে এন এই ডাইরেকশনে অ্যাক্ট করবে, রাইট। তার ভ্যালু কত হবে, ওয়েটের যা ভ্যালু এন এর ভ্যালু সেম, সবসময় ইকুয়াল হবে, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সবসময় ইকুয়াল হবে। তো ওয়েটের ভ্যালু কত, 15 নিউটন ডাউনওয়ার্ডস, তাহলে এন এর ভ্যালু কত, 15 নিউটন, শুধু আপওয়ার্ড ডাইরেকশন, আর কিছু নয়। মিউ দেয়া আছে, এন ইনডাইরেক্টলি দেয়া ছিল, পেয়ে গেলাম। এফ আমাদের বের করতে খুব কষ্ট হবে না, F equal to mu কত, 0.5 into 15, 15 equal to 7.5 ইউনিট দিতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। নিউটন, ব্যাস 1 মিনিটের অঙ্ক, একদম সত্য। ওকে, ঠিক আছে। আর একটা দিন, আর একটা অঙ্ক আজকের লাস্ট, এটা আমি একদম নর্মাল। আচ্ছা, আর একটা সেম অঙ্ক দিই আজকে, অন্য ডিফিকাল্ট হলে টাইম আপ হয়ে যাবে। আর একটা অঙ্ক সবাই করবে, জাস্ট ডাইরেকশন চেঞ্জ করে দেবো। এবার আমি পি ফোর্স এই ডাইরেকশনে দিচ্ছি, ঠিক আছে, এর যে ওয়েট চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটু একটু চেঞ্জ করে দিই। এই যে বডিটা, ওকে, এই বডিটার মাস দেয়া আছে 10 কেজি, বডিটার মাস দেয়া আছে 10 কেজি। ওকে, মিউ ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেয়া আছে 0.2। ওকে, ধরে নাও গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনের ভ্যালু 10। 10 কি ইউনিট, কি গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনের ইউনিট কি হয়, কে বলবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। এসআই ইউনিটে মিটার পার সেকেন্ড স্কয়ার সবসময়। তো তোমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে কি, একটা ব্লক আছে, যে ব্লকটা সারফেসে আছে স্টেশনারি কন্ডিশনে, যার মাস 10 কেজি। ওকে, তো তাকে মুভ করানোর জন্য আমার কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে, পি এর ভ্যালু কত, 20 নিউটন আছে। গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন 10 দেওয়া আছে, মিউ 0.2 দেওয়া আছে, একজনের অ্যান্সার দিয়েছে 20, বাকিরা দেখো চেষ্টা করো। এটাও কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো অঙ্ক, 1 থেকে 1.5 মিনিট থাকবে। স্যার 20 হবে। ওকে, বাকিরা সবাই বলছে 20, দেখা যাক কত হয়। আমরা কি জানি, একদম সিম্পল ফর্মুলা, F ইকুয়াল টু মিউ ইনটু n। ওকে, এবার এনটা কি, এন হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এফ কোন ডাইরেকশনে কাজ করবে, এই দিকে, তাহলে এন নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এবার নর্মাল রিঅ্যাকশন ফোর্স জানার জন্য আমাকে ওয়েট জানতে হবে। তো ওয়েট কি করে জানবো আমরা, শুধু এখানে মাস দেয়া আছে, ওয়েট ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, মানে 10 ইনটু 10, ইউনিট সেম আছে দেখে নিতে হবে সব এসআই তে আছে কিনা, খুব ইম্পর্টেন্ট জায়গা। অঙ্ক ভুল হয়ে যাবে যদি এখানে তোমার গ্রাম দেয়া থাকে, আর সবাই 10 গুণ করে দিতে, অঙ্ক ভুল। আর আমি গ্যারান্টি দিচ্ছি সেই ভুল অপশনটাও কিন্তু পরীক্ষার কোশ্চেনে থাকবে, সবাই সেটাই ঠিক করে দিয়ে চলে আসবে। এই জিনিসগুলো খুব কেয়ারফুলি অ্যাপ্রোচ করতে হবে। তাহলে কত হলো, 10 ইন্টু 10 ইকুয়াল টু 100
ওয়েট পেয়ে গেলাম 100, তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স হবে 100, তাহলে আমার মিউ কত হচ্ছে 0.2 ইন্টু 100 ইকুয়াল টু 20। ভেরি গুড। ইউনিট 20 নিউটন, 100 বার নিউটন, কারণ কেজি মিটার সেকেন্ড স্কোয়ার সবকটা এসআই তে আছে, তো আমার ফোর্সের যে ইউনিট বেরোবে সেটাও এসআই ইউনিটই বেরোবে, আর ফোর্সের এসআই ইউনিট নিউটন। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে ক্লাস নিয়ে? Yes. যদি থাকে সবাই রিভিশন করো, যদি থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবে, নিশ্চয়ই আমি সলভ করার চেষ্টা করব। স্যার স্যার মাস গ্রামটা কেন হলো একটু বুঝতে পারলাম না, একটু বলবেন? কোনটা কোনটা? ওই মানে একটু এতে পেজটাতে যেন দেখাচ্ছি। বলো, এক মিনিট। বলো। এই যে স্যার ডাব্লিউ ইকুয়াল টু এম এম ইন্টু জি হলো, ওই জন্য ওইটার কথাই জিজ্ঞেস করছি, তারপরে বুঝতে পেরেছি আচ্ছা। বাকিটা স্যার। আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। দেখো আমরা কি জানি, আমরা জানি জিনিসের ওয়েট, ডব্লিউ দিয়ে আমরা জিনিসের ওয়েট ডিনোট করি, আর Yes, এম sir. কি, এম হচ্ছে তার মাস। যদি আমি ওয়েট বার করতে যাই, ওয়েট ইকুয়াল টু কি সবসময় মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এটা বস্তুর কি ভার, এটা বস্তুর কি ভর, তাই তো? হুম। ভার ইকুয়াল টু ভর ইন্টু, বাংলা কি বলতো আমি ভুলে গেছি, sorry। মানে Gravitational অভিকর্ষীয় তরঙ্গ, অভিকর্ষীয় তরঙ্গ মনে আছে এখন, তাই তো? তাহলে সে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে তো সবসময় ওয়েটটাকে বের করতে হবে, কারণ ওয়েট ই নর্মাল ওয়েট একমাত্র, ওয়েট হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স ওয়েটের অপোজিট ডাইরেকশনে। তো আমাদের ওয়েটকে নিয়ে কাজ করতে হবে, মাস দেওয়া থাকলে মাসকে নিয়ে কাজ করলে হবে না। বোঝা Okay, গেছে? sir. আমাদের ওয়েট, কারণ ওয়েট একটা ফোর্স। কি করে বুঝবো স্যার? ওয়েট একটা ফোর্স, নর্মাল রিঅ্যাকশন একটা ফোর্স, কিন্তু এইটা কি, এটা তো মাস। তো ফোর্সের সাথে ফোর্সকে আমরা ইকুয়াল করতে পারি, তাই তো? তো হুম। ওয়েট ফোর্স, সেই জন্য আমাকে এখানে ওয়েটটাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে নাহলে স্যার হবে না। মাস আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মানে মানটা একই হবে, তাই তো? না, মাস আর গ্র্যাভিটেশন, মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু ওয়েট। আমাকে ফার্স্ট ওয়েটটাকে বার করতে হবে, কারণ আমরা যদি ওয়েটটাকে না বার করি আমরা এনটাকে বার করতে পারবো না। ঠিক আছে? তো ফার্স্ট আমাদেরকে কি ওয়েটটাকে বার করার জন্য আমাদের কাছে উপায় কি আছে? আমরা জানি যে কোনো জিনিসের ভার ইকুয়াল টু জিনিসটার ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, ওয়েট ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ফিজিক্স আমরা পড়েছি, ইয়েস স্যার। বোঝা গেছে? ওয়েট হচ্ছে একটা ফোর্স যার ইউনিট নিউটন, মাস ইউনিট কেজি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদেরকে ওয়েট বার, ওকে? ইয়েস স্যার। আর কারো কোনো ডাউট? ঠিক আছে। স্যার বাট এই খাতার ফটোটা একটু দিয়ে দেবেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই, খাতাতে তো আমরা রাফ করছি, যদিও হ্যাঁ, ওই নোটস rough তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, আমি যে রাফ ওয়ার্ক আমি চেষ্টা করছি যে আমি রাফ ওয়ার্ক যেগুলো করছি সেগুলো একটা গুগল ক্লাসরুমে আপলোড করে ক্লাসরুমের লিঙ্কটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। তাহলে হ্যাঁ, যেটা হবে, আমরা রোজ যে ক্লাসগুলো করব সেই সমস্ত ক্লাসের রাফ ওয়ার্কের নোটস তোমরা ওই ক্লাসরুম থেকে পেয়ে যাবে। একদম একদম একদম। ওকে ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত। ওকে। থ্যাংক ইউ স্যার।